হলো মা সরস্বতী পুজো দিনের ভিডিও। সেদিনকে জানো তো বেশ অনেকটাই ঠান্ডা ছিল, সকালটাও অনেকটাই কুয়াশা ভরা। হঠাৎ করে যেন আবারও ঠান্ডা পড়ে গেল। ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে কুয়াশা। তো আমি কি করলাম জানো, আবারও গিয়ে কিছু টাইম ঘরের মধ্যে কম্বলের নিচে শুয়ে পড়লাম। কারণ আমি জানি এই কুয়াশার মধ্যে যদি আমি বাইরে বেরোই না কাজ কাম করতে, তাহলেই কিন্তু বেমারে পড়ে যাব। উঠেছিলাম তো 5টার সময়, গিয়ে তো আবারও শুয়ে পড়েছিলাম। কিন্তু দেখা যায় একবার যদি তুমি বিছানার থেকে নেমে পড়ো না, তারপর তুমি যতই আরাম করে শুয়ে থাকো না কেন, ঘুম কিন্তু আসবেই না। ওই যে আমিও আধা ঘন্টা 45 মিনিটের মতো বিছানার মধ্যে শুয়ে গড়াগড়ি করছিলাম, কিন্তু তবু ঘুম পাচ্ছিল না। তো আর কি করব, 6টাও বাজেনি, আবারও উঠে পড়লাম। তো এখন সূর্য মামা তো উঠে পড়েছে ঠিকই, কিন্তু সূর্য মামার আলোর তেজ একদমই নেই। আর কুয়াশাও কিন্তু এখন অনবরত পড়েই যাচ্ছে। আর পুজো পালির দিন কিন্তু একটু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। আর আমার জানো তো এমনিতেই আজকে কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে একদমই ঘুম নেই, যেহেতু মাথার মধ্যে নানান রকমের টেনশন। একদমই ঘুম হয় না রাত্রেবেলা। জোরে হয়তো 2 থেকে 3 ঘন্টা ঘুমাই, তার মধ্যেও যে কয়বার ঘুম ভাঙে নিজেও বলতে পারি না। তবে যাই হোক, আজকে যেহেতু সরস্বতী পুজো, অঞ্জলি তো নিতে হবে। আমি নেব না, মানে ডুগু সোনাকে তো অঞ্জলি নেওয়াতে হবে। তো ওই তো বাসি কাজটা সেরে আমি আর কি গরম জল বসিয়ে দেব, তারপর ডুগু সোনাকে উঠিয়ে দেব। যেখানেই জলদি পুজো হবে, অঞ্জলি হবে, সেখানেই ডুগু সোনাকে আর কি পাঠিয়ে দেব। রাধে রাধে এভরিওয়ান, আমি পিঙ্কি আসাম থেকে। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। তবে আমার শরীরটা এত একটা ভালো নেই। যখন আমি এই এডিটিংটা করছি না, আমার শরীরটা ভীষণই খারাপ বলতে পারো। তারপরেও দেখা যায় 2-3 দিন আমার মাঝে আর কি ব্লগ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সেই সরস্বতী পুজোর দিন থেকেই কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণেই খারাপ ছিল আর কি। তবে এখন যখন এডিটিংটা করছি মোটামুটি শরীরটা ভালো আর কি। তাই ভাবলাম না হয় ভিডিও তো করা আছে, পটাপট এডিটিং করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি। তো দেখলেই তো ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। আর আজকে যেহেতু পুজোর একটা দিন, সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে হবে, না হলে নিজের কাছেও ভালো লাগবে না। তো এই তার জন্যই আর কি আমি কি করলাম দেখো, সকাল সকালেই ঘর বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম। ভেবেছিলাম আর কি যে সকালবেলা আমি ওই স্নানটা করে নেব, কিন্তু জানো তো আমার এমন একটা মাথা ব্যথা শুরু হয়ে গেল সকাল থেকেই। তারপর আমি ভাবলাম যে না, এটা তো ঠান্ডার থেকে মাথা ব্যথার প্রবলেমটা হচ্ছে। এখন যদি আমি স্নান করি তাহলে হয়তো আমি আরও অসুস্থ হয়ে পড়ব। তাই কি করলাম যে না, এখন আর স্নান করব না, দেখা যাক একটু রৌদ্র ভালো মতো উঠুক, তারপরেই না হয় করব। না হলে দেখো আমি কিন্তু সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে কাপড়গুলো ভিজিয়ে নিলাম, ভেবেছিলাম এখনই ধুয়ে নেব, ধুয়ে টুয়ে স্নান করে নেব, কিন্তু কাপড়গুলো ভিজানোর পর তারপর আর সাহসই দিল না যে আমি স্নান করি। এদিকে অবশ্য ডুগু সোনাকে স্নান করে ওকে পুজো বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সে হয়তো এত সময়ের মধ্যে অঞ্জলিটাও নিয়ে নিয়েছে। এখন কিন্তু সময় খুব বেশি একটা না, সকাল 7:30টার মতো বাজে। এই তো আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম, এগুলো রেখে দেব। আর আমি এখন হাত পাও ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে নিলাম। ছেড়ে এই তো দেখো না, আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমি কিন্তু মোজা স্ল্যাক সমস্তটাই পরেছি। ভাবলাম যে না, একটু ব্রাশ করতে করতে রৌদ্রের মধ্যে হাঁটাচলা করি। রৌদ্রটা গায়ের মধ্যে লাগলে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে, একটু গরম গরম ভাব লাগে, তাই না? এইদিকে অন্যান্য বার আর কি আমাদের ওই সামনের মাঠটার মধ্যেই সরস্বতী পূজা হতো আর কি, কিন্তু এইবার আর হলো না। হলে তো ওই সকালবেলায় স্নান করতে হতোই, কারণ পাড়ার মধ্যে পুজো হলে তখন
এইভাবে থাকতে ভালো লাগে না। আর এইবার যেহেতু আশেপাশে একদমই পুজো নেই, তো তার জন্য এত একটা খারাপও লাগছে না। আর আমরা না এমন একটা জায়গায় থাকি জানো তো, দুর্গাপূজা আসলে পরেও বোঝা যায় না যে দুর্গাপূজা চলছে। মানে সব সময় এমনটাই থাকে আর কি, একদম ঠান্ডা ঠান্ডা, বোঝাই যায় না কিছু। তবে যাই হোক, এদিকে ডুগ্গু সোনারও ওয়েট করছি, কারণ সেও অনেকটা সময় হয়ে গিয়েছে, এখনও আসছে না। তো আমি ব্রাশ ট্রাশ করে একটু লাল চা বানিয়ে খেয়ে নিলাম। খেয়ে এই তো এখন বিছানা পাটিগুলো আর কি তুলে নেব। গরম দিনে জানো তো, আমি সবার আগে কিন্তু বিছানাটা তুলি, তারপর ঘরের অন্যান্য কাজ করি। কিন্তু যখন থেকেই ঠান্ডা পড়েছে না, তখন থেকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু বিছানাটাই বাকি রয়ে যায়। সেই উঠাতে উঠাতে 8:30 9টা বেজেই যায়। তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে নেব, যেহেতু বেশ অনেক কয়েকটাই দিন হয়ে গেছে এই বেডশিটটা পাতানো আর কি। এইদিকে বেডশিটটা চেঞ্জ করতে করতে আমি একটা কমেন্ট পড়ি, স্বপ্ন MT3, এই বোনটা আমাকে কিন্তু সবসময় কমেন্ট করে। এই বোনটা আগের ব্লগে কমেন্ট করেছে, তুমি কেমন আছো বোন, তোমার ভিডিওর প্রতিদিন অপেক্ষায় থাকি, তোমার ভিডিও না পেলে খুব মিস করি তোমাকে আর ভিডিওকে। আমি ভালো আছি বোন, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর তোমার ভালো নামটা কি সেটা আমাকে বলো তো বোন কমেন্ট করে। আর তুমি যে বললে তুমি আমার ভিডিওর অপেক্ষায় থাকো, আমার ভিডিওকে মিস করো, সঙ্গে আমাকেও নাকি মিস করো, এত সুন্দর একটা কমেন্ট করলে সত্যি বলছি আমার মন থেকে আমি অনেকটাই খুশি হয়ে পড়েছি জানো তো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সব সময় এইভাবে আমার পাশে থেকো। দেখো না, না তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছে না কথা হয়েছে, কিন্তু তোমরা আমাকে প্রতিনিয়ত, আমার কয়েকটা বোন এতভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমি যে কতটা উৎসাহ পাই না তোমাদের এই কমেন্টগুলো পড়ে, আমি কি বলবো তোমাদের কাছে। ওই যে ভিডিও দিতে পারি না যখন, তখন কিন্তু আমার মনটা এমনিতেই খারাপ হয়ে যায় জানো তো। কারণ কি, আমি জানি তোমরাও আমার ভিডিওর অপেক্ষা করো, তো তোমরা যখন আমার ভিডিও দেখতে পাও না, তোমরাও তখন অনেক হয়তো টেনশন করো আমার জন্য। তো এত ভালোবাসা কিন্তু সবার ভাগ্যে জোটে না, কিন্তু দেখো তোমরা আমাকে কত পরিমাণ ভালোবাসা দাও। আর এইভাবেই তোমরা আমাকে প্রতিনিয়ত কিন্তু ভালোবাসা দিয়ে যেও। আজকের এই ব্লগে হয়তো আমি সবার কমেন্ট আর কি তুলে ধরতে পারবো না, 2-3 জনের কমেন্ট হয়তো তুলে ধরতে পারবো, সেটাতে কিন্তু কেউ খারাপ পেও না। আর এখন থেকে প্রত্যেকটা ব্লগের মধ্যেই আমি 2-3টা কমেন্ট আর কি তুলে ধরার চেষ্টা করব। আর সব কমেন্ট তো পড়া যায় না একটা ব্লগের মধ্যে, তাই না বলো। তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা খুব সুন্দর করে টিপটপ করে উঠিয়ে নিলাম, মানে বেডশিটটাও চেঞ্জ করলাম, সেই আমার শখের বেডশিট হোয়াইট কালারটা সেটা বিছিয়ে নিলাম। তোমরা বেশ অনেক কয়েকজনেই এই বেডশিটটার কথা প্রায়ই বলো যে দিদিভাই তোমার বেডশিটটা অনেক সুন্দর। হ্যাঁ সত্যি এগো, বেডশিটটা যে অনেকটাই সুন্দর, কিন্তু নোংরা হয়ে যায় জানো তো পট করে, যেহেতু হোয়াইট কালার। তো যাই হোক, নোংরার চিন্তা করলে তো আর হবে না, সুন্দর রাখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো এদিকে আমি কিন্তু কাপড় ধুয়ে নিলাম। তো কাপড়গুলো যেই মেলতে আসলাম সামনের মাঠে, এসে দেখি দেখো আমাদের পাড়ার মধ্যে কত ছোট ছোট সরস্বতী, তাদেরকে দেখে না অনেকটাই ভালো লাগে। আমরাও তো এক সময় ঠিক এমনভাবেই শাড়ি পরে ঘুরতে বেরোতাম। এই দিনগুলোই ছিল একটা মজার দিন জানো তো। আর এখনের দিনগুলো মানে কি বলবো, এই দিনগুলো যে কেন আসলো সেটাই ভাবি আমি। ওই আগের দিনটাই অনেকটা ভালো ছিল, ছোট ছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, বাস কোনো একটা পুজো পালি আসলে কত আনন্দ, কত ফুর্তিই না করতাম। আর এখন যেন সেই আনন্দ ফুর্তি কিছুই রইল না, শুধু টেনশনেই জীবনটা আমার ভরে গেল। আর এটাকেই বলে হয়তো জীবন। তবে যাই হোক, আটকে থাকলে তো হবে না, এগিয়ে তো যেতেই হবে। যতই টেনশন থাকুক আর যতই চিন্তা ভাবনা থাকুক, দিন তো চলেই যাচ্ছে, সেটা তো আর আমাদের জন্য আটকাবে না। তো এইদিকে আমি কাপড় টাপড় ধুয়ে দেখো আজকে মাথা টাথা ধুয়ে কিন্তু স্নান করেছি। এইদিকে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরের ভোগটা লাগিয়ে আমি চলে গিয়েছিলাম যেখানে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে গিয়ে সেখানে প্রদীপ জ্বালিয়ে আসলাম। এসে এই তো এখন
ঠাকুরের আর কি ভোগটা ভেঙে দিলাম। এদিকে দেখো ডুগ্গু সোনা এই প্রথমবারের মতো আর কি ও ওর ফ্রেন্ডসদের সঙ্গে বেরিয়ে গেল সরস্বতী পুজো ঘুরতে। তো আমি এবার কোনো জায়গায় বেরোইনি, ঘরেই ছিলাম। মন মেজাজ যেহেতু ভালো নেই না, কোনো জায়গায় যেতেও জানো তো একদমই ভালো লাগে না। আমার বোনও আমাকে কয়েকবার ফোন করে বলেছে, দিদি তুই আমাদের বাড়ি আয়, তারপর দু বোনে মিলে ঘুরতে বেরোবো সরস্বতী পুজোয়। কিন্তু আমার একদমই ভালো লাগলো না জানো, আমি না করে দিলাম। আর আমাদের এখানে জানো তো সরস্বতী পুজোয় রাত্রেবেলায় সবাই ঘুরতে বেরোয়, মানে দিনের বেলায় ঘুরে সেই ধরো হালকা পাতলা, কিন্তু রাত্রেবেলা একেবারে আর কি দুর্গা পুজোয় যেরকম ভিড় হয় ঠিক সেরকমই ভিড় হয় সরস্বতী পুজোর দিন। সবাই ঘোরাঘুরি করুক, আমি না হয় ঘরেই থাকি। তো এদিকে যেহেতু ডুগ্গু সোনা বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিল ঘোরার জন্য, সে কিন্তু ঠিক সন্ধ্যার মধ্যে আবারও ঘরে চলে আসলো। আর এই তো আমি এখন ওই যে কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, সে কয়টাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো চলো এখন আরেকটা কমেন্ট পড়ে ফেলি। পিঙ্কি বিশ্বাস বোন আমার লিখেছে, দি ভাই তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কি বলবো, আর খুব ভালো থেকো, রাধে রাধে। রাধে রাধে বোন, তোমার কাছে ভালো লাগে আমার কাজকর্মগুলো, অসংখ্য ধন্যবাদ। সবসময় কিন্তু এইভাবে আমার পাশে থেকো। আর আরেকটা কমেন্ট পড়ছি আমার নিরুপমা দাস বোনের। নিরুপমা দাস বোন লিখেছে, আমাকে মনে রাখছো, থ্যাংক ইউ। আচ্ছা তুমিই বলো তো, তোমার কথা কি ভোলা যায়? তাকে যে মন থেকে ভালোবাসে না, তাকে কিন্তু কখনো ভোলা যায় না। এইদিকে সাথী দত্ত বোনে লিখেছে, থ্যাংক ইউ দি ভাই, আমার তোমাকে সত্যি অনেক ভালো লাগে, ঠাকুর দুঃখ দিলেও সুখও দিবে, সব ভালো হবে। ধন্যবাদ বোন, ওই ঠাকুরের ভরসায় আমি আছি তো এখন জানো। তারপর অর্পিতা দে জয়ী বোনটাই লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বোন, আমার ভিডিওটা যে তোমার কাছে ভালো লেগেছে। আর সব সময় কিন্তু এইভাবে আমার পাশে থেকো। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু অর্পিতা দে জয়ী বোনের ফ্যামিলিতে চলে যেও, গিয়ে একটু ভালোবাসা দিও, অনেক ভালো ভালো ভিডিও বানায়। আর এদিকে ডোনাট বোনটাই লিখেছে, খুব ভালো লাগলো। ধন্যবাদ বোন, তুমি এতদিন কোথায় ছিলে গো, এতদিন ধরে কমেন্টেই করছো না। আজ অনেক দিন পর কিন্তু আমার ব্লগে তোমার কমেন্ট এসেছে। তবে যাই হোক, আমি কিন্তু অনেকটাই খুশি হয়েছি। এখন থেকে কিন্তু সব সময় কমেন্ট করবে আমার প্রত্যেকটা ব্লগে, ঠিক আছে? এইদিকে আমার কাপড়গুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেকগুলোই কাপড় ছিল, তো এগুলো গুছিয়ে আর কি জায়গা মতো রেখে দেব। আর রেখে দিয়েই আমি আজকে এখন আর কি রান্নাটা বসিয়ে দেব। কেননা আজকে সেই যে সকালবেলা রান্না করেছিলাম না, মানে দুপুরে আর রান্না করা হয়নি। তো এখন কোনো সবজি নেই, এই তো সোয়াবিন আলু তরকারি করব। আর এদিকে আবার সকালে যাই রান্না করব না করব সেটারও সবজি টবজি আর কি কেটে রেখে দেব। এদিকে দেখো সোয়াবিন তরকারি কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, ভাতও রান্না করে নিয়েছি। আর এই তো তোমাদের দাদাভাই টুকুর টাকুর সবজি নিয়ে আসলো, তো দেখে দেখে সেগুলোই আর কি কেটে আমি রেখে দেব আর কি। তো চলো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের ব্লগটা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা সব সময় কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে।